উদ্বেগ আছে, একই সঙ্গে অনেক আলোচনার ডালপালা বিস্তার করেছে তারেক রহমানের দেশে ফিরে। তিনি তার জায়গা থেকে যে বক্তব্যটা দিয়েছেন, তার মায়ের প্রতি তার যে অনুরাগ, তার যে রক্তক্ষরণ, তার সামান্য একটি অংশ তিনি তুলে ধরেছেন, কিন্তু অনুভব করি তার ভেতরটা আরো বেশি যন্ত্রণায় কাতর হয়ে আছে মায়ের জন্য। এটা পৃথিবীর সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তারেক রহমান কেন ফিরছেন না? আমরা এর আগে কিন্তু অনেকবার শুনেছি করে 5ই আগস্টের পর, যদিও 5ই আগস্টের আগে প্রায় সবাই বলতেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছেন না। 5ই আগস্টের পরে কিন্তু একাধিকবার তারিখ দেওয়া হয়েছে। সর্বশেষ বেগম খালেদা জিয়া যখন লন্ডন যান তখন শোনা গিয়েছিল যে মা এবং সন্তান একসাথে ফিরবেন। আমার স্পষ্ট মনে আছে, প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশে জয়নুল আবদিন ফারুক তিনি বলেছিলেন মা এবং সন্তান একসঙ্গে ফিরবে, কিন্তু সেটি তো হয়নি। বরং ফেরা নিয়ে আরো ধোঁয়াশা বলবো না, আরো হয়েছে। বিশেষ করে তিনি অল্প কথায় যে বার্তাগুলো, এখন এর ভেতর থেকে প্রথমত একটা যে শেখ হাসিনার সরকার তাকে ফিরতে দেয়নি, এই যে অভিযোগ, এই অভিযোগটা পুরোপুরি সঠিক ছিল না। এমন একটা শক্তি আছে যারা শেখ হাসিনার সরকারের সময়ও তারেক রহমানকে দেশে ফিরতে বাধা দিয়েছে, আবার ওই শক্তিটাই এখন দেশে ফিরতে বাধা দিচ্ছে। ধারণা করতে পারেন সরকারের পেছনে আরো শক্তিশালী একটি সরকার আছে। দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা, দেশের প্রেসিডেন্ট, উপদেষ্টা মন্ডলী, সারা দেশের মানুষ, তারা এক কথা বলছেন যে তারেক রহমানকে তারা গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এর কাছে চলে যাচ্ছেন। গতকালকে সুবিধা দেওয়া হয়েছে, যদিও আমি জানি না একজন নিত্য পথযাত্রী মানুষকে এসএসএফ সুবিধা দেওয়াটার পেছনে সরকার তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ বা সমালোচনা এটিকে কোনোভাবে হালকা করতে চাইছেন কিনা। কিন্তু আমার যে বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক নানা ধরনের চক্র এখানে সক্রিয় আছে। একই সঙ্গে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফিরে আসাটাকে রাজনৈতিকভাবে তাদের ক্ষতির কারণ হবে বলে মনে হয়। আমি সব তালিকা থেকে তাদেরকেও বাইরে রাখছি না। চলে যাওয়ার পর বাংলাদেশের অংশীদার বা ক্ষমতার জন্য এখানে নানা রকম রাজনৈতিক শক্তি কাজ করছে, তাদের পেছনেও শক্তি কাজ করছে। সভা সমাবেশে দাঁড়িয়ে বলছে যে অমুক মন্ত্রী এবং বিএনপির অমুক নেতার কথোপকথনের টেলিফোন রেকর্ড আমাদের কাছে আছে। তার অর্থ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কর্মকাণ্ডের বাইরেও এক ধরনের অস্বাভাবিক গোয়েন্দা তৎপরতাও পরিচালনা করছে। তৎপরতা, এই ঘটনাগুলো এখানে কোনো ধরনের রিফ্লেক্ট করছে কিনা এটি গোয়েন্দারা বলতে পারবে, অথবা বিএনপির কাছ থেকে আরো স্পষ্ট একটা বক্তব্য আসা উচিত। তবে তারেক রহমানকে ঘিরে আমি আপনাকে একটা কথা একটু জানতে চাই। এটা হলো যে আমি যদি খুবই একদম সাদামাটা ভাবে ধরি, তারেক রহমান দেশে না আসতে পারলে লাভ কার? আমি ওই জায়গাটাই আপনাকে মিন করেছি। এই মুহূর্তে রহমান দেশে না আসতে পারলে লাভ হচ্ছে জামাতের। জামাত সব থেকে বেশি লাভবান হবে। এবং টেলিফোনে আড়ি পাতা বা এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। একই সঙ্গে তারা ইতোমধ্যেই কয়েকটি জায়গায় সংঘাতে জড়িয়ে অস্ত্র ব্যবহার করেছে। সুতরাং আগামী নির্বাচনকে ঘিরে তাদের একটা দীর্ঘমেয়াদী আর্থিক এবং অন্যান্য রাজনৈতিক সাংগঠনিক পরিকল্পনা আছে, এটা মোটামুটি সবাই বলছে। আজকে সোশ্যাল মিডিয়ায় কয়েকটা লেখার ভিতরে দেখা গেছে যে বাংলাদেশ ঘিরে ইতিপূর্বে আমাদের প্রতিবেশী দেশ সহ বেশ কয়েক দেশের গোয়েন্দা তৎপরতা ছিল। সময়ে আরো একটি দেশ এই গোয়েন্দা তৎপরতার মধ্যে জড়িয়ে পড়েছে, যে দেশটা আমাদের এই ধরনের ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা
ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যে দেশটা পৃথিবীর দুটো মহাদেশের মধ্যে অবস্থিত, এই কথা বলে এক ধরনের বার্তা দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে তুরস্ক। সরাসরি নাম না বললেও এমন ভাবে বর্ণনা করা হয়েছে, এবং কতগুলো ঘটনা আমরা প্রতিনিয়ত শুনি, আমাদের কানে আসে। সরাসরি সবগুলোর নাম না যেহেতু বলার দরকার তো নাই, দুইটা মহাদেশের মধ্যে অবস্থান তো রাশিয়ার রাইট, এবং তুরস্কের, হ্যাঁ, এবং যতটুকু আমি আমাদের জানি, এখানে তাই না? এদের সংযোগটা এদের সংযোগটা এবং রাজনৈতিকভাবে কিন্তু আহ, আপনি খেয়াল করতে, অনেক বছর পরে আমেরিকার বাইরে তুরস্কের সাথে আমাদের এই সময়কালের রাজনৈতিক সংযোগ, মানে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, তাদের দেশ থেকে রাজনীতিবিদদের আসা, সুতরাং ধারণা করি যে তাদের আগ্রহটা আমাদের দেশকে ঘিরে বাড়ছে। কিন্তু সেখানেই বা লাভটা কি? প্রধানত যে লাভটা, যারা বিএনপিকে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী মনে করে, তারা যদি তারেক রহমানকে, আমার অবজারভেশন হচ্ছে এই মুহূর্তে বিএনপির যে চ্যালেঞ্জ আছে, তিনটা চ্যালেঞ্জ। এক, তার যে শীর্ষ নেতৃত্ব এবং এই দলগুলো নেতৃত্বের উপরে, মূল নেতৃত্বের উপরে অনেকটা নির্ভরশীল, মানে এখানে লিডারশিপের থেকে সুপ্রিয়র একটা অথরিটি কিন্তু আছে, এটি অস্বীকার করতে হবে। তারেক রহমান, বেগম খালেদা জি অসুস্থ, তারেক রহমান যদি দেশে না আসতে পারেন, তার একটা ইম্প্যাক্ট ভোটারদের মধ্যেও আছে, তার সংগঠনের মধ্যেও আছে। তারেক রহমান যদি দেশে থাকতেন, বিএনপির যে সমস্ত নেতাকর্মী নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, আমার ধারণা এই দুঃসাহসটা তারা দেখাতে পারতো না। তারেক রহমান দেশে থাকলে জনগণের সাথে তার যে আন্তঃ যেতে পারতেন, মানুষের সাথে কথা বলতে পারতেন, ভেতর থেকে তার এবং বিএনপির সাংগঠনিক, তার গ্রহণযোগ্যতার, তার বিস্তৃতি বাড়ত। কিন্তু এগুলো সব থেকে যদি দূরে রাখা হয়, তাহলে বিএনপির মধ্যে যেমনি নেতৃত্বের দ্বন্দ্ব প্রকট হতে পারে, কর্মীদের প্রতি শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে এক বাধ্যকতা তৈরি হতে পারে। নির্বাচনে নমিনেশন ঘিরে বিএনপি জায়গায় দেখতে পাচ্ছেন যে রেষারেষি শুরু হয়েছে, এটিকে আসলে এটি আরো বিস্তৃত করা সম্ভব হবে। কারণ যারা মাইনাস এখানে ক্ষমতাটি নিতে চায়, তারা আগকে ঘিরে বিপুল পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ করছে, যেটি চট্টগ্রামে একজন নেতা বলছেন যে কি কি করতে হবে। অর্থাৎ বিএনপির বাইরে, বিএনপির প্যারালাল একটা এখানে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে, তাদের রহমান যদি না ফেরে। ইয়ে, যে এখানে আরেকটা আমি শেষ প্রশ্ন রেখে, সেটা হলো যে এমনও তো হতে পারে, এমনও তো হতে পারে যে যদি আপনি অদৃশ্য শত্রুর কথা বলেন, বিদেশি গোয়েন্দা সংস্থার কথা বলেন, তাহলে হয়তো এমন একটা সংস্থা কাজ করছে যারা তাদের দিক থেকে নজরটা সরানোর মহাদেশে অবস্থিত দেশের নাম বলছে। এটাও তো হতে পারে। তোমরা ওখানে ওখানে খুঁজতে থাকবে, কিছুই পাবে না, এর মধ্যে আমরা আমাদের এখানে যাই ঘটুক না, আমি যে দুটো মহাদেশের মধ্যে থাকা কারণে বললাম যে সাম্প্রতিক সময়ে তাদের তৎপরতা বাংলাদেশ ঘিরে অনেকটাই বেড়েছে। রোহিঙ্গা শিবির ঘিরেও তাদের তৎপরতা বেড়েছে। তারা কয়েক বছর আগে সেখানকার প্রভাবশালী বেশ কয়েকজন রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন, সন্তানদেরকে কোলে তুলে নিয়েছেন। কিন্তু আফগানিস্তান, ইরান যখন তাদের দেশ আফগানিস্তান থেকে শরণার্থীরা যেতে চাইছেন, তারা কিন্তু কাঁটাতারের দেয়াল দিয়ে ধর্মের বিষয়টা বিবেচনায় না করে প্রবেশ করতে দিচ্ছেন না। তাহলে আমার এখানে এসে অতিরিক্ত তৎপরতা অথবা ভাষা দেখানোর পেছনে অনেক ধরনের কারণ আছে। কিন্তু আমি আমি যেটা বলতে চাচ্ছি, যেমন ধরেন দৃশ্যত আমরা তো চট্টগ্রামকে নিয়ে যে তৎপরতা হচ্ছে, সেন্ট মার্টিনকে নিয়ে যে তৎপরতা হচ্ছে আমরা দেখছি, এবং আমেরিকান যে আপনার ওদের যে নৌবাহিনী, বিমান বাহিনীর লোকজন এখানে এসে মহড়া করছে, এগুলো যেগুলো দেখছি, এগুলো তো
তাদের স্বার্থ লাভের জন্য এক ধরনের তৎপরতা বলে ইঙ্গিত করে। আবার ধরেন আমাদের দেশ ভারত আছে, এখানে একটা স্বার্থ আছে, তো এদেরকে ডিঙিয়ে সে তুরস্ক অথবা রাশিয়া আমাদের এখানে এরাও বা কিছু বলবে, এটাই বা কিভাবে হয়? আমি জাস্ট প্রশ্নের জন্য প্রশ্ন করছি আর কি। আচ্ছা, প্রথমত আমেরিকা এবং তুরস্কের স্বার্থ বেশিরভাগ জায়গায় এক, এবং প্রকাশ্যে তারা যত ধরনের সমালোচনা কেন, আমরা গাজা ইস্যুতে কিন্তু দেখেছি যে তুরস্ক মুসলিম সেন্টিমেন্টকে গাজার পক্ষে কথা বলেছে, কিন্তু তাদের গোয়েন্দা সংস্থা তাদের সাথে রেখে মোসাদ অথবা ইসরায়েল সরকারের একটা সংযোগ তৈরি করেছে এবং সেটি পরবর্তীকালে ফাঁস হয়ে গেছে। আপনি পরের যে শঙ্কার কথা বলেছেন সেটি অমূলক না। ফোকাসটা করতে চাই সরকারের প্রতি। মূল দায়িত্বটা হচ্ছে সরকারের। আমাদের একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের রাষ্ট্রের সিকিউরিটি সিস্টেমটা এমন জায়গায় চলে গেছে যে এখানে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দলের প্রধান তিনিও থেকে 1.5 মিনিট ভাই, এর মধ্যে মা নাই, যার জন্য বললাম ভাই মৃত্যুটাই স্বাভাবিক, বেঁচে থাকাটাই অস্বাভাবিক। এই মুহূর্তে মানে আমি যখন কথা বলতেছি, এখন রাত্রে 9:30 বাজে, এই মুহূর্তে যে অবস্থা বেগম খালেদা জিয়ার, আমার মন বলতেছে তারেক রহমান সাহেবকে এক নজর দেখার জন্যই উনি বোধহয় বাইচে আছে। হ্যাঁ, আমি যেটুক শুনলাম হাসপাতালের খবর। যাই হোক, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, সবাই দোয়া করবেন ওনার জন্য। এবং আমি মনে করি সরকারের উচিত, হ্যাঁ, মুখ খোলা উচিত সরকারের না এই মুহূর্তে বলা উচিত, আমার সেন্সে আর কি, যদি সরকার বলতো যে আপনি তাড়াতাড়ি চলে আসেন, আপনার মার অবস্থা ভালো না, আপনার নিরাপত্তার দায়িত্ব সরকার দিবে, এটা তো বলতেই পারে, তাই না? কেন বলতেছে না আমি জানি না। হ্যাঁ, সরকার যদি একটা নিরাপত্তা দিত, উনি যদি আসতো, অনেক সমস্যার সমাধান হইতো ভাই। দেখেন এই মুহূর্তে বিএনপি অনেক বড় সংকটে পড়ছে, মহা সংকটে চারিদিক থেকে। দেখেন সামনে নির্বাচন অলরেডি শুরু হয়ে গেছে, নির্বাচনের ঘোষণা দিয়ে দিছে। যেমন জামাতে ইসলামকে দেখলাম আজকে ওনারা 8 দল নিয়ে খুলনাতে মহাসমাবেশ করতেছে, কিন্তু ওই সমাবেশ থেকে আবার একটা দাবি তুলছে হ্যাঁ না ভোট নিয়ে। সে হ্যাঁ না ভোটটা ওনারা আগে চায়, মানে জাতীয় নির্বাচনের সঙ্গে না, আগে চায়। কেন আগে চাইলো হঠাৎ কইরা, এর মধ্যে ভাই অনেক বড় রহস্য থাকতে পারে। হ্যাঁ, এমনও হইতে পারে সরকারকে চাপের মুখে রাখা, যেন হ্যাঁ না ভোট থেকে সইরা না আসে। আর যদি ওনারা হ্যাঁ না ভোটটা জাতীয় নির্বাচনের আগে চায়, তাহলে ভাই জাতীয় নির্বাচনটা আমার মনে হয় পিছাইতে হবে। জানি না কি হবে। যাই হোক, সংকটে পড়ছে নির্বাচনও, সংকটে পড়ছে হ্যাঁ না ভোটও, সংকটে পড়ছে বিএনপি। কারণ কি জানেন? এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে অবস্থা, এই অবস্থায় নির্বাচনী প্রচারণা যে নামবে, এই মন মানসিকতা তো লাগে, তাই না? ওনাদের নেত্রী হাসপাতালে জীবন মৃত্যুর মাঝখানে, এবং ওনাদের নেতা লন্ডনে, দেশে আসতে পারতেছে না, ওনার জীবন হুমকির উপরে। তার মানে কি মহাবিপদ না চারিদিক থেকে? দেখেন আল্লাহ মহা উত্তম পরিকল্পনাকারী, উনি কিভাবে পরিকল্পনা করে রাখছে কেউ জানে না। যে নির্বাচন কইরা বিএনপি সারা বছর চিৎকার করলো, সে নির্বাচন কিন্তু দিয়ে দিল, কিন্তু সে নির্বাচন এখন হুমকির মুখে। নির্বাচন যে হুমকির মুখে কেন বলতেছি, দেখেন বিভিন্ন টক শোতে, বিভিন্ন চ্যানেলে যেসব আলোচনা হচ্ছে, যারা আলোচনা করতেছে সবাই কিন্তু একটাই কথা বলতেছে, নির্বাচন হবে কিনা, মানে বিশ্বাস করতে চায় না। অথচ দেখেন এই নির্বাচনের জন্য ইনারাই কিন্তু এই টক শোতে চিৎকার করছে। আবার দেখেন এই বিএনপিও কিন্তু নির্বাচনের জন্য চিৎকার করছে। সেই নির্বাচন চলে আসছে, এখন নির্বাচন কি হবে কি হবে না এইটা নিয়ে প্রশ্ন। কারণ ওই যে সংকট, নেতৃত্বের সংকটে পড়ে গেছে বিএনপি। বাস্তবতা মানতে হবে আপনাদেরকে। এই মুহূর্তে আমি মনে করি নির্বাচন যদি পিছিয়ে দিত, তাহলে বিএনপির জন্য সবচেয়ে বেশি ভালো হইতো। এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ যতক্ষণ পর্যন্ত তারেক রহমান সাহেব না আসবে এবং বেগম খালেদা জিয়ার কি হয় এক উপরওয়ালা জানে। সবাই দোয়াতে রাখবেন, আপনি তো দোয়াতে রাখবেন বেগম খালেদা জিয়াকে। আগামীকালের সূর্যটা
আমার ভাগ্যে আছে কিনা, বা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কারো কারো ভাগ্য নাও তো থাকতে পারে। এইটাই তো বাস্তবতা। যার জন্য এই বাস্তবতা থেকে আমি বলতে চাচ্ছি, এই মুহূর্তে অন্তত বিএনপির জন্য নির্বাচন করাটা একটু মুশকিল হয়ে যাবে। কেন মুশকিল হয়ে যাবে? দেখেন, ওনাদের দলের ভিতরে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। আপনারা নিজেরাই বলেন, নিজেদেরকে প্রশ্ন করেন, যদি আপনি বিএনপি কইরা থাকেন আপনি নিজেকে প্রশ্ন করেন সেই পরিবেশটা কি আছে? কেউ আইনা জাহাজ বেচা ফেলাইতেছে ভাই। একটা জাহাজ ভাড়া নিছিল ওনারা কয়েকদিনের জন্য, ওইটা আইনা ভাঙ্গা কাইটা বেচা ফেলাইতেছে। আবার দেখেন খুলনা আদালতের সামনে খুন খারাপি হয়েছে। আমি কিন্তু এটা বলতেছি না যে ওনারা এই কাজ করছে, আমি বলতে চাচ্ছি দেশের পরিবেশটা, পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 3টা কথা দিছিল। 3টা কথা কি? আমি বিচার করবই, আমি সংস্কার করবই, আমি নির্বাচন দিবই। নির্বাচনও দিয়ে দিছে, সংস্কার ফেলে দিছে হ্যাঁ না ভোটের মাধ্যমে। আর বিচার যে দৃশ্যমান সেটা তো আমরা দেখতে পাচ্ছি, এতটা দৃশ্যমান যে ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্যকে 2 বছরের জন্য জেল দিয়ে দিছে। মানে আমি টিউলিপ সিদ্দিকীর কথা বলতেছি। দেখেন, শুধু ভারতের চোখে চোখ না, কিন্তু ইংল্যান্ডের চোখে চোখ রেখা ওনাদের পার্লামেন্টের একজন মেম্বারকে আমাদের দেশের বিচারে এখন সে অপরাধী। অস্বীকার যাইতে পারবেন? ডক্টর ইউনূস স্যার যা যা বলছে উনি তাই করার চেষ্টা করতেছে, এটা এখন দৃশ্যমান। এই পিলখানা হত্যাকাণ্ডের জন্য জাতীয় তদন্ত কমিশন উনি কইরা দিয়েছিলেন। ওনারা 11 মাসের পরিশ্রমে 11টা মাস পরিশ্রম করছে এই পিলখানা হত্যাকাণ্ডের পিছনে। এর মধ্যে তো দেখেন সবাই জাইনা গেছেন আপনারা এর সাথে কিভাবে জড়িত ছিল আওয়ামী লীগ, এবং ভারতের কথাও শোনা যাচ্ছে। এমন এমন কথা শোনা যাচ্ছে ভাই, ভারতও এখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেল। ডক্টর ইউনূস স্যার দেখেন কাউকে ছাড় দিচ্ছে না। এই পিলখানা হত্যাকাণ্ডের বয়স হয়ে গেছে 16 বছর। 16 বছর আগে শুনছিলাম একটা তদন্ত কমিটি করছে, তারপরে কি হয়েছে কেউ জানে না। এই টক শোতে আইসা এইসব নিয়ে কারো আলোচনা করার কোনো সাহস ছিল না। কাউকে দোষ দেওয়া যাবে না ভাই, কারণ কি জানেন, জীবনের মায়া সবাইরই আছে। ওই 16 বছরে এসব নিয়ে কথা বললে তো ভাই ওই আয়নাঘর, গুম, হত্যা এগুলো হইতো, এগুলো তো সবাই আমরা জানি। এই যে পিলখানার হত্যাকাণ্ড, এই পিলখানার ট্র্যাজেডির মধ্যে দেখেন কত বড় ঘটনা। 57 জন অফিসার 48 ঘন্টার মধ্যে শহীদ হয়ে গেল, অথচ এই 57 জন অফিসারকে তৈরি করতে 48 বছর লেগে গেছে। কিন্তু কোনো বিচার কি পাইছে? কোনো বিচার পাই নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে এটা একটা ইতিহাস। এই যে তদন্ত কমিশনের যে রিপোর্টটা ওনার হাতে আসছে, এটা একটা ইতিহাস, জাতির জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকবে। কারণ কি জানেন, এটার যদি বিচার না হয়, হ্যাঁ এটার যদি বিচার না, এই পিলখানা হত্যাকাণ্ডের কথা বলতেছি, ওইটার যদি বিচার না হয়, জুলাই গণ অভ্যুত্থানের যদি বিচার না হয়, শাপলা হত্যাকাণ্ডের যদি বিচার না হয়, তাহলে এই দেশে ভাই আবার ওই বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে, আবার জুলাই অভ্যুত্থানের মতো ঘটনা ঘটতে পারে, শাপলা চত্বরের মতো ঘটনা ঘটতে পারে। কিন্তু উনি এইটা পুরোপুরি বন্ধ করতে চায় বইলাই দেখেন দেশের ভিতর থেকে এবং দেশের বাহির থেকে সবাই চোখ রাঙ্গানিকে উপেক্ষা কইরা ডক্টর ইউনূস স্যার যা যা কথা দিছে তাই পালন করতেছে। দেশের ভিতর থেকে বলা হয়েছিল না স্টপ, এনাফ ইজ এনাফ, এইসব কথা তো বলা হয়েছিল। তখন আমাদের মনে প্রশ্ন উঠলো যে হয়তোবা এই পিলখানার হত্যাকাণ্ডের বিচার হবে না, এটা প্রশ্ন তো আসছে। কিন্তু না, উনি যা যা কথা দিছে সেটা রক্ষা করছে। আজকে দেখেন এই পিলখানার হত্যাকাণ্ড কিভাবে ঘটছে, কারা ঘটাইছে, কারা কারা জড়িত, ওই যে তাপসের নামও আসছে। আবার দেখেন ওই যে সাহারা খাতুন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, উনি কিন্তু 20 জন 25 জন নিয়ে মিছিল করতে করতে সাদা পতাকা নিয়ে পিলখানার ভিতরে ঢুকছিল, কিন্তু বাইর হইবার সময় বাইর হইছে 200 জন নিয়ে। ওই যে বাকি 175 জন ধরে নেন, ওনারা 20-25 জন ছিল, আর 200 জন, তার মানে 175 জন যে বাকি ওনাদের সঙ্গে বাইর হয়ে গেল পিলখানা থেকে, এরা কারা? এরাই ছিল সে হত্যাকারী। এরকম প্রশ্ন তো চলেই আসছে সামনে। এখন আরো কি আসছে? হিন্দিতে কথা বলছে। হ্যাঁ, ওই যে সোলজারদের মধ্যে মুখ ঢাকা, ওরা হিন্দিতে কথা বলছে আর কিল করছে। সব কিছুই এখন সামনে। দেখেন এই সব কিছু জাতির সামনে আয়না দিয়া ডক্টর ইউনূস স্যার
হয়তো 2-2.5 মাস 3 মাস পর নির্বাচন হয়ে গেলে উনি চলে যাবে। বাকি কাজগুলা কারা করবে? বাকি কাজগুলা করতে হবে নির্বাচিত সরকার আইসা। কিন্তু নির্বাচিত কোন সরকার আইসা এই কাজগুলা করবে? কিভাবে করবে? কারণ আমরা তো বর্তমানে দেখতে পারতেছি এই যে সবচেয়ে বড় দল, তাদেরকে নিয়ে তো ভাই অনেকেরই আশা ভরসা, অনেকেই স্বপ্ন দেখতেছে, অলরেডি স্বপ্ন দেখা শুরু করছে, এবং ওনাদের আচরণেই বোঝা যায় যে ওনারা ক্ষমতায় চলে গেছে। আপনারা খেয়াল করলেই বুঝবেন ওনাদের আচার আচরণ কথাবার্তা সব জায়গায় বুঝাই যায় ওনারা ক্ষমতায় চলে গেছে। কিন্তু দর্শকের কাছে, আমাদের সাধারণ জনগণের কাছে দৃশ্যমান কি? এরকম শত শত ঘটনা আছে। 200 জনের উপরে ওনারা নিজেরাই মারামারি কইরা পৃথিবী থেকে বিদায় হয়েছে। এর মধ্যে ভাই ধর্ষণ মামলাও আছে। মানে পুরা একটা ব্যভিচার চলতেছে চারিদিকে। এই সব কিছুকে নিয়ম শৃঙ্খলায় আনার জন্য তারেক রহমান সাহেবকে ঢাকায় আসতে হবে, বাংলাদেশের মাটিতে পা রাখতেই হবে। যদি পা না রাখে, উনি যদি ওনার দলটাকে নিজের হাতে একদম মাঠে দাঁড়ায়া, এই বাংলার মাটিতে দাঁড়ায়া যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে না আনে, তাহলে আপনারা লেখা রাখতে পারেন আগামী নির্বাচনের যে স্বপ্ন দেখাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যে ঈদের মতো আনন্দ উপভোগ করব না, হাহাকার আসবে, বুকের কান্না আসবে, অনেক মা তার সন্তান হারাবে, অনেক বোন তার ভাইকে হারাবে, অনেক বউ তার স্বামীকে হারাবে। ভাই এই আগামী নির্বাচনে যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে এখনই না আনতে পারেন, কারণ কি জানেন, দৃশ্যমান কিছুই দেখতে পাচ্ছি না। এই যে দেখেন পিলখানার হত্যাকাণ্ডের বিচার আজকে সামনে চলে আসলো, এইটা নিয়ে কি তেমন কোনো আলোচনা আছে? দেখেন পিলখানার মতো একটা বড় ঘটনা, তাও কিন্তু এখন এটা আলোচনার শীর্ষে না। আলোচনার শীর্ষে কোনটা? ওই যে বেগম খালেদা জিয়া কি অবস্থায় আছে, ওইখানেই ভাই দিন রাত 24 ঘন্টা টোটাল মিডিয়া ওইখানে পড়া রয়েছে, এবং দেশবাসীও ভাই প্রত্যেক মুহূর্তে জানতে চাইতেছে বেগম খালেদা জিয়ার অবস্থা কি। যার জন্য আমি 26 তারিখেই ডক্টর খলিলুর রহমানের উচিত ছিল উনি কেন দোহাতে গেলেন, কার কার সঙ্গে দেখা করলেন, কি কি আলাপ আলোচনা হলো, এটা আমরা ভিন্ন মাধ্যমে জানতে পারছি কেন? তার মানে ইউনূস সরকার একটা রাখ ঢাক ব্যাপার ঘটাচ্ছে। তারা চায় না বাংলাদেশের জনগণ জানুক পর্দার আড়ালে এই কোমর ভাঙা ইউনূস সরকার কি করছেন, এবং তাদের যে নির্বাচন দেবার আদৌ ইচ্ছা নাই সেটা ক্রমান্বয়ে কিন্তু সামনে আসছে। এখন ডিসেম্বর মাসের কবে বলছে 11 তারিখ বা 14-15 তারিখের ভেতরেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তারপর ডিসেম্বরে যদি হয়, জানুয়ারি ফেব্রুয়ারি 1.5 মাসের ভিতরেই নির্বাচন হবে, বা 2 মাসের কম সময়ে। এটা মেনে নিতে আমার অসুবিধা হচ্ছে। যারা অভিজ্ঞ পর্যালোচক তারা বলছেন নির্বাচন পেছানোর সমূহ সম্ভাবনা রয়েছে। কাতারে ওটাই আলোচনা হয়েছে, এবং কাতারে যে আলোচনা হয়েছে, ভারতীয় এবং মার্কিন প্রতিনিধি বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে। এটা নিয়ে কিন্তু আমি গত ভিডিওতে একটু রেফারেন্স দিয়েছিলাম। আজকে এই ব্যাপারে একটু খোলামেলা ভাবে আরো একটু বেশি কথা বলতে চাই, একটু ধৈর্য ধরে শোনেন। তবে বাংলাদেশের আসন্ন নির্বাচন যদি হয়, এখন আর শুধুই দেশের অভ্যন্তরীণ ব্যাপার নয়। দোহায় অনুষ্ঠিত গোপন বৈঠক, কাতারের সাবেক ইন্টেলিজেন্স প্রধান আল খুলাইফি, ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তার উপস্থিতিতে যে আলোচনা হয়েছে সেটা কিন্তু খুবই আশঙ্কাজনক। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি এখন বিদেশিদের দর কষাকষির উপর নির্ভর করে? বিদেশিরা নিয়ন্ত্রণ করবে? আমরা তাই দেখছি কিন্তু যে বাংলাদেশের নির্বাচন মাথা ব্যথা ভারতের, মার্কিন যুক্তরাষ্ট্রের আর কাতারের। কেন? তো আমরা দেখব এই ঘটনায় বাংলাদেশের জন্য কি সুযোগ আর কি ধরনের আশঙ্কা তৈরি হতে পারে। প্রথমে দেখা যাক দোহা বৈঠকে কি হলো।
25শে নভেম্বর দোহার একটি হাই লেভেল মিটিং এ আলোচনা হয় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ব্যাপারে। বাংলাদেশের গণধিকৃত ফ্যাসিস্ট পার্টি আওয়ামী লীগ তাদের সঙ্গে বাংলাদেশ কি ব্যবহার করবে, সে দল থাকবে কি থাকবে না, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, করবে কি করবে না, সেই মাথা ব্যথা ভারত বা আমেরিকার বা কাতারের কেন? সেটা আমাদের মাথা ব্যথা, আমরা দেখব। তারা কেন আগ্রহী? আর সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডক্টর খলিলুর রহমান কেন চেপে গেলেন? 25 তারিখে হয়েছে, আজ 2 তারিখ, 7 দিন হয়ে গেল, কোনো খবরের কাগজে কোনো স্টেটমেন্ট আসলো না পররাষ্ট্র মন্ত্রণালয়ের। কারণটা কি? তো এখন কাতার কেন ইন্টারেস্টেড? কাতার বাংলাদেশে এলএনজি গ্যাস সাপ্লাই করতে চায়, তারাই একমাত্র দেশ হবে যারা সাপ্লাই করতে চায়, আর কাছে যেন বাংলাদেশ গ্যাস না কেনে, এবং বাংলাদেশের শ্রম বাজার নিয়েও তাদের ইন্টারেস্ট রয়েছে। এবং কাতার দক্ষিণ এশিয়ায় তার কৌশলগত প্রভাব বিস্তার করতে চায়। ছোট দেশ কিন্তু অনেক টাকা, টাকার জোরে তারা সর্বত্র জিওপলিটিক্যাল নতুন ক্যালকুলেশন করছে। কাতার কি করবে না করবে, এবং আশেপাশে ছোট দেশগুলোকে কাতার নিয়ন্ত্রণ করতে চায় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। তাদের কাছ থেকে শ্রমিক নেব, তাদের কাছে বিনিময়ে আমাদের কাছ থেকে লিকুইড গ্যাস কিনতে হবে ইত্যাদি। এদিকে কাতারের সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক রয়েছে। কাতারে ইদানিং ইসরায়েল বোমা বর্ষণ করলো, তাতে কিছু হলো না। কাতার আবার আমেরিকার একটা ঘাঁটি রয়েছে, বিরাট ঘাঁটি, নৌ ঘাঁটি এবং বিমান ঘাঁটি। সুতরাং কাতার পুরোপুরি আমেরিকার পকেটে, ইসরায়েলের পকেটে। তাদের সেখানে বসে আলোচনা করতে গেলেন আমাদের খলিলুর রহমান, আমরা জানলাম না, শুনলাম অন্য মাধ্যমে। বাংলাদেশে আমরা শুনলাম না কেন উনি গিয়েছিলেন। এবং তাদের লক্ষ্য কি? বলছে আমরা বাংলাদেশে স্টেবিলিটি চাই, একটা ইনক্লুসিভ নির্বাচন চাই, এবং একটা ঝুঁকি মুক্ত রাজনৈতিক ব্যবস্থা দেখতে চায়। তার মানে হাসিনার মতো সরকার, যেটা তাদের জন্য কোনো ঝুঁকিপূর্ণ ছিল না, ধরনের সরকার চান তারা। আর যুক্তরাষ্ট্র কি চায়? বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ করতে। মানে আমেরিকার যে বার্মা অ্যাক্ট, যেটা তারা বার্মাতে তাদের আধিপত্য স্থাপন করবে এবং বাংলাদেশকে ব্যবহার করবে চীনের বিরুদ্ধে, মিয়ানমারের যে সরকার তার বিরুদ্ধে। মিয়ানমার আর্মিকে তারা সুসংহত করবে চীনকে দুর্বল করার জন্য। চীন যাতে বঙ্গোপসাগরে ব্যবসা বাণিজ্য করার সুযোগ না পায়, আসতে না পারে। এটা কালকেও আমি বলেছি। আর ভারত কি চায়? উত্তর পূর্ব সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তায় বাংলাদেশের সহযোগিতা নিশ্চিত করতে। ভারত ইতিমধ্যে দোহা তুলেছে যে বাংলাদেশে আবার ইসলামিস্ট সন্ত্রাসীবাদ মাথা চাড়া দিয়ে উঠছে, চট্টগ্রামে এবং রংপুরে। আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। সুতরাং এটা কেবল নির্বাচন নয়, এটা দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্যের লড়াই, এবং বাংলাদেশকে তারা একটা দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করতে চাচ্ছে। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা বাংলাদেশের জন্য সম্ভাব্য থ্রেট, সেটা কি? বিদেশি আলোচনায় নির্ধারণ হচ্ছে বাংলাদেশের নির্বাচন কবে, কিভাবে এবং কারা করবে। পুরো নির্বাচনটা তারা তাদের আয়ত্তে নিতে চাচ্ছে, এবং এই সিদ্ধান্ত তারা নেবে, বাংলাদেশ নয়, ইউনূস সরকার নয়। তারা, আমেরিকা, ভারত এবং কাতার মিলে বাংলাদেশে কবে কিভাবে নির্বাচন হবে নীতি নির্ধারণ করবে তারা, নিরাপত্তার বিষয়ে আলোচনা করবে তারা, অর্থনীতির ব্যাপারে আলোচনা করবে তারা। সবকিছুতে বিদেশি শর্ত বসাতে চাচ্ছে তারা। এটা করো, নইলে তোমাদের
বিরুদ্ধে এই জায়গায় নিষেধাজ্ঞা আনবো, তোমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, তোমাদের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং তোমরা যাই করো আমাদের সঙ্গে কথা বলে করো। কারণ মার্কিন জোট বনাম চীন এই নতুন ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার স্নায়ু যুদ্ধের অংশ হিসাবে তারা বাংলাদেশকে চীনের কাছ থেকে সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের দিকে নেয়ার চেষ্টা করছে। ফলটা কি? কূটনৈতিক উত্তেজনা আর ষড়যন্ত্র, এমনকি বাণিজ্য বিনিয়োগের চাপও তৈরি করছে তারা। তো বাংলাদেশ আবারও পরিণত হতে পারে নতুন ভূ রাজনৈতিক খেলার মাঠে বা দাবার ছকে একটা ছোট্ট ঘুঁটি। সুতরাং অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রেসার, এটাই হচ্ছে মূল থ্রাস্ট। বিদেশিরা প্রেসার দিচ্ছে আর বিদেশিদের সঙ্গে সহযোগিতা করছেন ডক্টর ইউনূসের মার্কিনপন্থী যে সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান। তার মানে আমরা ডক্টর ইউনূসকে দায়ী করতে পারি প্রত্যক্ষভাবেই, কেননা তিনি আবার আমেরিকা থেকে ডক্টর আলী রিয়াজকে নিয়ে আসছেন তার বিশেষ সহকারী হিসাবে। এই মার্কিনপন্থীরা এখন ঢুকছে বাংলাদেশের ভেতরে এবং এরপরে জেনারেল ওয়াকারদের মাধ্যমে ভারতপন্থীরা ঢুকবে। বাংলাদেশের অবস্থা হবে একটা যুদ্ধক্ষেত্র, লেজে গবরে একটা অবস্থা হবে। আরাকানে আমরা সৈন্য পাঠাবো, আরাকান আর্মি সহযোগিতা করব চীনের বিরুদ্ধে এবং মিয়ানমার সরকারের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করবে। খলিলুর রহমান বলেছেন যে আমরা মিয়ানমারের ওই অঞ্চলে জনগণের সিভিল রাইটস, তাদের আত্ম অধিকারের জন্য আমরা যুদ্ধ করব, সহযোগিতা করব। তারা বাংলাদেশে আসবে, বাংলাদেশিরা সেখানে যাবে, আরাকান আর্মির সঙ্গে কাজ করবে। তার মানে সরাসরি চীনের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহার করার একটা অপচেষ্টা। সুতরাং এর ফলে রাজনৈতিক বিভাজন আরো বাড়বে এবং ডিপ স্টেট নেগোসিয়েশন বাংলাদেশের নতুন নরমাল হয়ে যেতে পারে। পুলিশ, সেনাবাহিনী, ব্যুরোক্রেসি এদেরকে নিয়ে তারা একটা খেলা খেলবে এবং জনগণ সেখানে অন্ধকারে থাকবে। দোহা বৈঠকে রোহিঙ্গা ইস্যু আসছে, রোহিঙ্গাদের কি করা হবে না করা হবে আন্তর্জাতিক দর দামের মাধ্যমে। এটা ভবিষ্যতে আমাদের সীমান্ত পরিস্থিতিকে আরো উত্তেজিত, আরো নাজুক অবস্থায় ফেলবে। সুতরাং তারা একটা অর্থনৈতিক নির্ভরতার ফাঁদ ফেলছে বাংলাদেশের জন্য এবং বিদেশি শক্তির নির্বাচনে ভূমিকা নিলে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, পশ্চিমা ট্রেড ডিল সবকিছু হয়ে যেতে পারে শর্ত সাপেক্ষ। আইএমএফ তখন বলবে এইটা করলে আমরা লোন দিব, এইভাবে নির্বাচন হলে আমরা এটা করব। তার মানে বাংলাদেশকে কোণঠাসা করে, ঋণগ্রস্ত করে চীনের কাছ থেকে সরিয়ে এনে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং পশ্চিমা পুঁজি বাংলাদেশের ভিতরে ঢুকে পড়বে এবং ভারত তার সহযোগী রাষ্ট্র হিসাবে কাজ করবে। এক কথায় বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতাকে ঝুঁকির মধ্যে ফেলবে এই যে কাতারে যেটা হলো ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের এবং কাতারের ষড়যন্ত্র। সুতরাং আন্তর্জাতিক নজরদারি নির্বাচনকে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ করতে পারে যদি আমরা তাদের কথা মতো চলি। তবে দোহা, দিল্লি, ওয়াশিংটন কেন বাংলাদেশে নির্বাচন হবে, কারা নির্বাচন করবে সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব, নির্বাচনে আনবো